This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন সংক্রান্ত ল্যাব রিপোর্ট নিয়ে একটি বিষয় হয়েছে আপনাদের জানাবো এবং সেই ল্যাব রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিআইডি। কেন চেয়ে পাঠিয়েছে? রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের ল্যাব টেস্টের রিপোর্ট চেয়েছে সিআইডি। আর এই ঘটনার পর স্যালাইন বাজেয়াপ্ত করে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিল রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। ইতিমধ্যেই নমুনা এসে গিয়েছে। তদন্তের প্রয়োজনে এবার নমুনা পরীক্ষার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিআইডি। কি ক্ষেত্রে এই রিপোর্ট চেয়ে পাঠানো, কেন এই প্রয়োজনীয়তা, এই যাবতীয় বিষয়গুলো জানা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আপাতত এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। মাঝে মধ্যে আমরা এটা বলি না যে দুধের স্বাদ ঘোলে মেটানো। আচ্ছা, দুধের স্বাদ কি আদৌ ঘোলে মেটে বা মিটলো এক্ষেত্রে? এই প্রশ্নটা তুললাম তার কারণ অনেক প্রত্যাশা থাকলেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়েছে 4%, মানে 4%। রাজ্য বাজেট পেশের সময় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ খুশি হননি, কারণ তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় তাদের এখনো ফারাকটা 35%, 35%। গত দুটি বাজেটেই নিয়ম করে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিএর পরিমাণ একটু হলেও বেশি বাড়বে এই আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মীরা। দিনের শেষে হতাশ হতে হলো তাঁদের। বাজেটে 4% হারে ডিএ ঘোষণা করা হলো। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ। 4% বাড়ার পর রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ হবে 18%। কিন্তু এর পরেও রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতার বড় ফারাক থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ডিএ পান 53% হারে। সেই হিসাবে কেন্দ্র রাজ্য ফারাক দাঁড়ালো 35%। এটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 8ম বেতন কমিশন গঠন করে দিয়েছে। রাজ্য পড়ে রয়েছে 6ঠতেই। কেন্দ্র বছরে 2 দফায় ডিএ বাড়ায়, রাজ্য সেখানে বছরে একবার। এই অবস্থায় 4% ডিএকে ভিক্ষা বলেই মনে করছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। আমাদের বাকি কত আছে? 39%। তার থেকে আমি আপনাকে 4 টাকা দিয়ে দেবো, 39 টাকা বাকি 4 টাকা দিয়ে দেবো, বাদ বাকি আমি টাকাগুলো চুরি করে দান খরাতি করে যাব, খেলামেলা করে যাব, সেটা কি করে আমরা মেনে নিতে পারি? ক্ষমতায় যখন ছিলেন না তখন বলতেন যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তো আমরা বলছি যে ওনারও ক্ষমতায় থাকার অধিকার নেই। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভের আগুনে ঘি ঢালতে সময় নেয়নি বিরোধীরা। এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। 4% ডিএ বাড়ানো হয়েছে, মানে কম দেওয়া হচ্ছিল 39%, কম দেওয়া হচ্ছে 35%। তবে মুখ্যমন্ত্রী যে কোনো কথা নিয়ে বেশি হইচই করাটা ঠিক হবে না। প্রাপ্তির চাইতে অপ্রাপ্তি অনেক বেশি। সংগ্রামী যৌথ মঞ্চ কি বলল কি না বলল তাতে আমাদের কোনো যায় আসে নেই। আমাদের মুখ্যমন্ত্রী বাংলার কর্মচারীর সঙ্গে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। বিরোধী যারা করছেন করতে দিন। আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। ডিএ বাড়ানোর কোনো ধরা বাঁধা নিয়ম নেই, তবুও মুদ্রাস্ফীতির সঙ্গে সাজুজ্য রেখে ডিএ বাড়ানো চলে দীর্ঘদিনের। এখন কেন্দ্রের হারে ডিএ দেয় দেশের একাধিক রাজ্য। এর মধ্যে রয়েছে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, সিকিম। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। এ নিয়ে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে মামলাও। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মচারী, এনএসটিওপের শিক্ষক শিক্ষিকা এবং আশাকর্মী, যারা বলতে গেলে এই রাজ্যের প্রশাসনটাকে ধরে রেখেছেন, প্রায় একটা ব্যবস্থাকে ধরে রেখেছেন, তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো চালু হোক, এই দাবিটা আমরা জানাচ্ছি। ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিধানসভা ভোটে ডিএ নিয়ে বাড়তি কিছু ভাবতে হতে পারে নবান্নকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
মোবাইলের থেকেও জরুরি ছিল ভাতা বৃদ্ধির দাবি পূরণ। রাজ্য বাজেটে ভাতা না বাড়ার ঘোষণায় আশাকর্মীরাও ক্ষুব্ধ। গত 7ই ফেব্রুয়ারি ভাতা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। রাজ্য বাজেটে ভাতা বৃদ্ধির আশ্বাস নিয়ে আশাকর্মীরা সেদিন ফিরেও গিয়েছিলেন। বাজেটে দাবি পূরণ না হওয়ায় তারা হতাশ। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গুরুত্বপূর্ণ পরিষেবাটা তারা দেয়, তার নিরিখে বর্তমান বাজার দরের নিরিখে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল। কর্মীরা খুবই হতাশ হয়েছে। আমরা মনে করি এই বাজেট আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থের বিরোধী একটা বাজেট হলো। আমরা এর পরেও আশা করব সরকার নিশ্চয়ই এই প্রয়োজনটা ভাববেন। আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো এ রাজ্য বাজেটে। আর এই ইস্যুতে কেন্দ্রের সাহায্য মেলেনি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিরোধী দলনেতা তিনি দাবি করেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে জমি দরকার সেই জমি তো অধিগ্রহণ করাই হয়নি। কেন্দ্রের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কি করেছেন বিরোধী দলনেতা, এ প্রশ্ন আবার তুলেছেন তৃণমূল সাংসদ, মানে ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী, মানে দেব। 500 কোটি টাকাতে কিছু হবে না। আপনি কি করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান? ফের রাজনীতির বেনো চলে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না এতদিন তরজা চলছিল তা নিয়ে। বুধবার বাংলার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তা নিয়েও শুরু রাজনৈতিক চাপানুতোর। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি, গাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। ফি বছর বন্যায় ভাসে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলির একাংশ। ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ মানুষ। নষ্ট হয়ে যায় জমির ফসল, গবাদি পশু মারা যায়, ব্যবসা মার খায়, মাথার উপর ছাদ হারান অনেক মানুষ। সে এক দুঃসহ যন্ত্রণা। ফি বছর এই ছবি দেখে অভ্যস্ত বাংলার মানুষ। বেনো জলে গ্রামকে গ্রাম ভেসে যাওয়ার পরে নেতাদের মধ্যে দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা দেখেও তারা অভ্যস্ত। এই ধ্বংসাত্মক পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে জরুরি ঘাটাল মাস্টার প্ল্যান। 1952 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার গঠিত মানসিং কমিটির সুপারিশ ছিল এই প্রকল্প রূপায়ণের। কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরে দুর্গত এলাকার মানুষেরা কি পেলেন? একটু বন্যা হলেই আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, সেটার থেকে আশা করি মুক্তি পাবো। জন্ম থেকে তো দেখছি, আমার 69 বছর বয়স, এই বন্যা আর বন্যা, এই যন্ত্রণাটা তো আমার কি বলবো, বাপ কাকা দাদু তারাও ভোগ করেছে, আমরাও ভোগ করছি। সামান্য এই যে একটা সার্কিট বাঁধ হয়েছিল, 6.5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। 6.5 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে তার যে কাজ হয়েছে হয়তো প্রত্যেক বছরে একবার করে ভেঙে যাচ্ছে। আক্ষেপটা তো ছিলই, সেজন্য ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না, কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব, সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। তো সেটা আমি দিদিকে বলে উঠছিলাম, এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। বাংলার বাজেটে আগামী অর্থবর্ষে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ 500 কোটি, আর তা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। আগে জমি অধিগ্রহণ শেষ করুন, জমি অধিগ্রহণ করার পরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যাবেন, 50 ভাগ টাকা আপনারা দেবেন, 50 ভাগ টাকা ভারত সরকার দিতে প্রস্তুত। 500 কোটি টাকাতে কিছু হবে না। যে প্রশ্ন ছিল আমি কি কেন্দ্র থেকে তুলবো না আমি তুলবো না, কারণ যেখানে আওয়াজ পৌঁছবে না সেখানে চিৎকার করে লাভ নেই। যেখানে আওয়াজ পৌঁছানোর কথা ছিল সেখানে চিৎকার করেছিলাম। আজকে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হচ্ছে। বিরোধী দল নেতাকে একটাই রইল কি
এখানে বিরোধ করে লাভ নেই। সহযোগিতা কিভাবে কেন্দ্র সরকার করবে যদি এইটুকু দেখেন, সেটাই বাংলার মানুষের জন্য ভালো হবে। তরজা চলছে, চলবেও, কিন্তু দক্ষিণবঙ্গের বন্যাপীড়িত এলাকার মানুষদের জীবন যন্ত্রণার অবসান হবে কি, সেটাই এখন বড় প্রশ্ন। অসীম বেরা, প্রদীপ্ত ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। জাতীয় সড়কে অনুব্রত মণ্ডলের কনভয় দুর্ঘটনা, বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। এটি সুরক্ষিত বীরভূমের তৃণমূল সভাপতি, এখনো পর্যন্ত এ খবর পাওয়া গিয়েছে। কনভয় থাকা মহিলা নিরাপত্তা রক্ষীদের গাড়ি একটি লরির পিছনে ধাক্কা মারে, গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, সামান্য আঘাত পান এক মহিলা নিরাপত্তা রক্ষী। দুর্ঘটনার জেরে থমকে যায় শাসক নেতার কনভয়। কিছুক্ষণ পরে কনভয় নিয়ে অনুব্রত মণ্ডল বেরিয়ে যান। অন্যদিকে মঙ্গলকোটে গাড়ি চাপা দিয়ে তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠছে। অল্পের জন্য রক্ষা তৃণমূলের অঞ্চল সভাপতি। কাটোয়া আদালত থেকে মোটরবাইকে মঙ্গলকোটে ফিরছিলেন অঞ্চল সভাপতি মফিজুল এবং তৃণমূল কর্মী লালু শেখ। কোকগ্রামের কাছে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি, ছেঁচড়ে অনেক দূরে নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাদের নিয়ে যাওয়া হলে তৃণমূল কর্মী লালু শেখকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি রয়েছেন লাকুরিয়া অঞ্চল সভাপতি মফিজুল শেখ। নিউটাউনে বিধায়কের ছেলের দাদাগিরির ছবি দেখতে পাওয়া গিয়েছে। বেপরোয়া ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলে। স্থানীয়দের অভিযোগ, নিউটাউনের বালিগুড়ি মোড়ের কাছে এক ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয়। শওকত মোল্লার ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। মানে গাড়ি আমার সাইড চাপ ছিল, ঠিক আছে, এবারে সাইড চাপ পরে এবার আমি সাইডে এবার দাঁড়ালাম, আমাকে সাইড চেপে দিয়েছিল, মানে আমি পড়ে যেতাম। সাইড থেকে এবার আমি সামনে গিয়ে দাঁড়ালাম, গিয়ে আমি বললাম যে গাড়ির সাইড চাপলো কেন। এবার ও আমাকে নেমে প্রথম কথা কাটাকাটি হচ্ছিলো, হতে হতে এবারে হকি স্টিক বার করে গাড়ির থেকে আমাকে মারধর করেছে। তার মধ্যে ছিল শওকত মোল্লার ছেলে, শওকত মোল্লার বন্ধুবান্ধব ছিল, আমাকে এমনকি মারধরও করেছে। শওকত মোল্লার ছেলের বন্ধুবান্ধব ছিল, এমনকি আমার মারধরও করেছে, মানে চরও মেরেছে, লাঠিলে পায়ে মেরেছে, হাতে পিটি মেরেছে, মানে এমনকি সব জায়গায় মেরেছে আমার।